সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোভার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা পুরো সংখ্যা পদ্ধতিতে কভার করব, অর্থাৎ এক ভিডিওতে সংখ্যা পদ্ধতি শেষ করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমরা দেখি সংখ্যা পদ্ধতির বিষয়টা আসলে কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা কোনো অঙ্ক ব্যবহার করে যখন আমরা একটা সংখ্যা লিখি বা প্রকাশ করি, সেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিগুলোর নির্দিষ্ট একটি মান থাকে, যেমন ডেসিমাল যদি আমরা বলি, দশমিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা নিজেরা ব্যবহার করি সেগুলোতে নির্দিষ্ট মান থাকে 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো লিখি সেগুলো 0 থেকে 9 এর মধ্যে হয়ে থাকে। তো এটার একটা নির্দিষ্ট মান থাকে, এই জন্য এগুলোকে বলা হয় পজিশনাল, মানে এটা একটা পজিশন দখল করে। আর নন পজিশনাল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিগুলো আদিমকালের মানুষরা ব্যবহার করতো, অর্থাৎ চিত্রের মাধ্যমে কোনো একটা সংখ্যা প্রকাশ করতো। অ- দেখা যেত দুইটা হাতি একে দুই বোঝাচ্ছে, এই যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রথমত দশমিক, এরপর বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। দশমিকে আসি। দশমিক হচ্ছে মূলত আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন কাজে, অর্থাৎ আমরা যে সংখ্যা ব্যবহার করি সেগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো কম্পিউটারে ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা অনেকটা এমনই। আচ্ছা, এরপর আমাদেরকে আগে সংখ্যা পদ্ধতির বেস বুঝতে হবে। সংখ্যা পদ্ধতির বেস বুঝতে পারলে সংখ্যা পদ্ধতিটা সহজ হয়ে যাবে। সংখ্যা পদ্ধতির বেস বলতে বোঝায় একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে। যেমন ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যে সংখ্যা লিখি না কেন সেগুলো এই 0 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক দিয়ে তৈরি হয়। আচ্ছা, তো এক্ষেত্রে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকবে ওই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে তত। যেহেতু ডেসিমালের মধ্যে 0 থেকে 9 10টা অঙ্ক রয়েছে, সেক্ষেত্রে ডেসিমালের বেস হবে 10। বাইনারিতে 0 এবং 1 শুধু এই দুটি অঙ্ক রয়েছে, এই জন্য বাইনারি বেস হবে 2। অক্টালের মধ্যে 0 থেকে 7 মোট 8টি, এক্ষেত্রে অক্টালের বেস হবে 8। হেক্সাডেসিমালের 0 থেকে 9 10টি, এ থেকে এফ 6টি, টোটাল 16টি। এখানের মধ্যে হেক্সাডেসিমালে সরাসরি 10 11 12 এগুলো লেখা যায় না, এক্ষেত্রে এর পরিবর্তে 10, সরি 10 এর পরিবর্তে এ, 11 এর পরিবর্তে বি, 12 এর পরিবর্তে সি, এভাবে লেখা হয় এফ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত, যেটাকে 16টা যেহেতু অঙ্ক, এক্ষেত্রে হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, অর্থাৎ 16। আচ্ছা, এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। অর্থাৎ আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। সংখ্যা পদ্ধতিগুলোকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। ওটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে নিয়ে যাব। বাইনারি থেকে যখন আমরা অন্য কোনো একটা সংখ্যাতে নিয়ে যাব, তখন সেটা আমরা ভাগগুণ পদ্ধতি করব। ভাগগুণ পদ্ধতি এটা আসলে কোনো একটা পদ্ধতির নিয়ম নাম না, আমি জাস্ট মনে রাখার সুবিধার ক্ষেত্রে লিখছি। আচ্ছা, আমরা প্রথমটা শেষ করি। ডেসিমাল সংখ্যা থেকে, মানে দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারিতে নিয়ে যাব, অক্টালে নিয়ে যাব এবং হেক্সাডেসিমালে নিয়ে যাব। আচ্ছা, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে শুধু ডেসিমাল না, শুধু বাইনারি না, অক্টাল বা হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে, যে ডেসিমাল সংখ্যাটা দেওয়া থাকবে, যেমন এখানে আছে 25.23, এখানে 25 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 23 হচ্ছে, এই 0.23 হচ্ছে ভগ্নাংশ, মানে দশমিক ভগ্নাংশ। তো এক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে আর দশমিকের অংশটাকে গুণ করতে হবে। আপনারা চাইলে পাশাপাশি লিখতে পারেন অথবা নিচে নিচে লিখতে পারেন, সমস্যা নেই। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, এটা নির্ভর করবে আমরা কোন সংখ্যা পদ্ধতি নিয়ে যাচ্ছি। আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করব, অক্টাল নিয়ে গেলে 8 দিয়ে করব এবং হেক্সাডেসিমাল নিয়ে গেলে 16 দিয়ে করব। আর এখানেও সেম, গুণের ক্ষেত্রেও আমরা যদি বাইনারি নিয়ে যাই তাহলে 2 দিয়ে গুণ করব, অক্টাল নিয়ে গেলে 8 দিয়ে এবং হেক্সাতে নিয়ে গেলে 16 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে এখন একটা বিষয় আছে, এখানে আমরা যে ভাগ করব, ভাগ করার পর আমাদের একটা ভাগফল এবং একটি ভাগশেষ লিখতে হবে। আচ্ছা, আমরা যখন 2 কে 25 দিয়ে ভাগ করব, স্বাভাবিকভাবে ক্যালকুলেটরে আমরা উত্তর পাবো 12.5।
তো এখানে তো আমরা দশমিক লিখতে পারবো না, কারণ এখানে পূর্ণ সংখ্যার কাজ। তো সেক্ষেত্রে আমরা দশমিকের যে আগের অংশটা সেটা আমরা ভাগফল হিসেবে ধরবো, অর্থাৎ এখানে লিখবো ভাগফলটা, এবং এখানে একটা টান দিয়ে ভাগশেষটা লিখতে হবে। তো ভাগশেষ বের করার সূত্র আপনারা হয়তো সবাই জানেন। ভাগশেষ সমান হচ্ছে এই ভাজ্য, যেটাকে ভাগ করছি, ভাজ্য বিয়োগ ভাজক, যেটা দিয়ে ভাগ করছি, গুণ ভাগফল, অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাটা পেয়েছি। আমি এটা করতে পারবেন, 25কে 2 দিয়ে ভাগ করব, পাবো হচ্ছে 12.5। তো 12টা আমরা ভাগফল হিসেবে ধরবো এবং দশমিকের অংশটাকে আমরা ভাগশেষ করবো। তো ভাগশেষ বের করার জন্য এই ভাজ্য বিয়োগ ব্র্যাকেট দিয়ে ভাজক গুণ ভাগফল, তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাবো। একইভাবে 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, এখানে তো কোনো ভাগশেষ থাকে না, মানে দশমিকের পর কোনো অংশ থাকে না, তো ভাগশেষ না থাকলে ভাগশেষ হবে 0। এভাবে আমরা করতে থাকবো। এবার এখানে এসে দেখতেছি আমরা এই যে এটাকে এখন ভাগ করতে হবে। এককে আমরা সবসময় ভাগফলটাকে ভাগ করবো, এটা মনে রাখতে হবে। এককে তো 2 দিয়ে ভাগ যায় না, কারণ হচ্ছে এক ছোট, এটা তো আমরা দশমিক এনে তো 10 করতে পারছি না। তো সেক্ষেত্রে 2 দিয়ে যখন 10কে এককে ভাগ যাবে না, তো ভাগফল হবে 0, এবং এটা এখানে ভাগশেষ হিসেবে চলে আসবে। এটাই হচ্ছে অঙ্ক। এখানে একটু লিখতে ভুল হয়েছে, এখানে এই 2টা হবে না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে আমরা এখানে এভাবে করে আসবো। তো সেটা যদি অক্টাল হয়ে থাকে, এখানে দেখে অক্টাল হলে আমরা 8 দিয়ে করব। 35কে 8 দিয়ে ভাগ করলে হয় 4 বার যায়। তো আমরা এটা হাতে হাতে করে ফেলতে পারছি। তাহলে আর বাকি থাকতেছে ভাগশেষ 3, এটা, অথবা এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। একইভাবে 4কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে, ভাগ তো যাবে না কারণ 4 ছোট, তো সেক্ষেত্রে ভাগফল হবে 0, ভাগশেষটা এদিকে চলে আসবে। আরেক এভাবে আমাদেরকে করতে হবে। এক্সের ক্ষেত্রে সেম, ষোলো দিয়ে করব। এটা পেলাম, ভাগশেষগুলো বের করবো আমরা ক্যালকুলেটর দিয়ে। 1কে 16 দিয়ে ভাগ যাবে না, সেক্ষেত্রে ভাগফল 0, ভাগশেষটা এখানে বসে যাবে। এটা গেল হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করব, সরি, বাইনারিতে গেলে 2 দিয়ে, অক্টালে গেলে 8 দিয়ে, এবং হেক্সাতে গিয়ে 16 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর আমরা সবসময় দশমিকের পরের অংশটাকে গুণ করবো, তারপর 0.23 দিয়ে গুণ করব, আবার 0.46 দিয়ে গুণ করব। এখন আমরা 0.9 দিয়ে গুণ করে পাচ্ছি 1.84। এইবার আমরা 1.84 কে গুণ করবো, আমরা জাস্ট গুণ করবো 0.84কে। এই অংশটা সবাই ভুল করে থাকে ম্যাক্সিমামে। তো এক্ষেত্রে এই পুরোটাকে না করে জাস্ট দশমিকের পর অংশ, কারণ এই পুরোটা তো হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার কাজটা আমরা এখানে করেছি, আমরা জাস্ট এখানে ভগ্নাংশের কাজটা করবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা সর্বোচ্চ 4 বার করবো। 4 বার করার পর যদি আমরা একটা পূর্ণ সংখ্যা না পাই, মানে ক্যালকুলেটরে যদি কোনো দশমিক না আসে, যতক্ষণ না আসে আমরা 4 বার করতে থাকবো। 4 বার করার পর যদি আমরা না পাই, তাহলে আমাদের আর করার দরকার নেই, কারণ এটা মিলবে না। এক্ষেত্রে এটাও সেম, এটাতে আমি একটু করে আসছি, এটাও সেম। এখানের মধ্যে এখানে মানদণ্ড দেওয়া আছে, অর্থাৎ দেখেন এখানে, তো এখানের মধ্যে আমরা 4 বার করছি, কিন্তু এখানে এইভাবে দেখেন, এখানে যেমন এটাকে গুণ করলে আমরা ক্যালকুলেটরে পাবো 4, 4 মানে হচ্ছে 4.00, এটাকে গুণ করে পাচ্ছি 4.00। তো এভাবে যদি পূর্ণ সংখ্যা যতক্ষণ না আসে ততক্ষণ আমাদেরকে করতে হবে। আমরা সর্বোচ্চ 4 বার করবো, 4 বার করার পর যদি না পাই, তাহলে দুটোকে দিয়ে শেষ করবো আমরা। আর পেয়ে গেলে তো শেষ, এখানেই শেষ, আর কিছু করতে হচ্ছে না। এবার আসি উত্তর লেখার পালা। উত্তর লেখার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে ভাগশেষগুলো লিখবো, এবং সেটা নিচ থেকে উপরে, অর্থাৎ 1 1 0 0 1। এটার ক্ষেত্রেও সেম, 4 3, এটাও সেম, 1 5। এখানে আমরা দেখলাম 14। আমি একটু আগে বললাম হেক্সাডেসিমালে 10 11 12 এগুলো সরাসরি না লিখে অক্ষর আকারে লেখা হয়, এই জন্য 14 এর অক্ষর যে মান ছিল হচ্ছে ই। এবং এখানের মধ্যে ভগ্নাংশের ক্ষেত্রে লিখতে হয় উপর থেকে নিচ, এবং ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় এই যে পূর্ণ সংখ্যাটা লিখতে হয়। তাহলে এখানে 0 মানে দশমিকের আগের সংখ্যাটা 0 0 1 1, এটা পেলাম আমরা। এবং এটা যেহেতু শেষ নেই, এই জন্য আমরা এখানের মধ্যে এই ডট ডট দিয়ে দিব, কারণ এই প্রক্রিয়াটা এখনো চলছে। আর এখানে তো আমরা শুধু একটাই মান পেয়েছি, এই জন্য এখানে হচ্ছে 4। তাহলে এখানে পাচ্ছি 4 43.4, আর এখানে পাচ্ছি আমরা 15 ই.4। আশা করছি সবার বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় নিয়মে আসি। দ্বিতীয় নিয়ম হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ এখানে আমরা ডেসিমাল থেকে অন্য সংখ্যাগুলোতে গিয়েছিলাম, বাট এটা এখন হচ্ছে আমরা অন্য সংখ্যাগুলো থেকে ডেসিমালে নিয়ে যাব, অর্থাৎ উল্টা পদ্ধতি, যেটা আমি একটা পাওয়ার পদ্ধতি নাম দিয়েছি। দেখেন এটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা বাইনারি থেকে অক্টালে যাব। আমরা যে সংখ্যা থেকে অক্টালে যাই না কেন, আমরা আগে যে সংখ্যাটা দিয়ে থাকবো সেটা এভাবে স্পেস দিয়ে একটু লিখবো এভাবে। এবার দশমিকের আগের সংখ্যা মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা পাওয়ার দেবো, এগুলো আমরা মূলত পাওয়ার দিচ্ছি। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে শুরু করবো, 0 1 2, এদিকে বাম দিকে যতগুলো থাকে ততগুলোতে আমরা যেতে থাকবো।
আর ডান দিকে অর্থাৎ হচ্ছে দশমিকের পরের অংশের ক্ষেত্রে আমরা এই -1, -2, -3, -4 এভাবে দিতে থাকবো যতটুকু যায়। আচ্ছা, এরপর নিচের দিকে এখানে আমি সবগুলো 2 দিয়েছি, এটা হচ্ছে বেস। অর্থাৎ আমরা যদি বাইনারি থেকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে সবগুলো নিচে 2 দিব, আমরা যদি অক্টাল থেকে নিয়ে যাই সবগুলো নিচে 8 দিব, এবং যদি হেক্সা থেকে নিয়ে যাই সবগুলো নিচে 16 দিব। এই নিয়মটা কিন্তু সেম, এখানেও সেম, 0 1 2 এভাবে যাবে, এখানে -1 -2 এভাবে যাবে, এখানেও সেম 0 1 2। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি ওই সংখ্যা পদ্ধতিটা প্রথমে লিখে তারপরে এই পাওয়ার গুলো দিতে হবে। এবং এখানে উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে, এটা ইন্টু 2 বেস আর উপরে হচ্ছে পাওয়ার, মানে হচ্ছে 1 ইন্টু 2 কিউব, আর বাকি সবগুলো প্লাস দিয়ে দিয়ে লিখতে হবে। প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখানে দশমিকের জন্য কোনো দশমিক দেওয়ার প্রয়োজন নেই, আমরা সবগুলো প্লাস দিয়ে দিয়ে লিখবো। এরপর 1 ইন্টু 2 ইনভার্স 1, 0 ইন্টু 2 ইনভার্স 2, 1 ইন্টু 2 ইনভার্স 3, 1 ইন্টু 2 ইনভার্স 4। এভাবে সবগুলো লিখে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব। আপনারা এই লাইনটা না করলেও চলবে, আপনারা চাইলে সরাসরি এখানে ক্যালকুলেশন করে বসাই দিতে পারেন এবং এখানে উত্তর লিখতে পারেন। এবং উত্তর লেখার ক্ষেত্রে এখন আমরা বাইনারি থেকে কোথায় যাচ্ছি, ডেসিমলে যাচ্ছি, জন্য উত্তর লেখার ক্ষেত্রে ডেসিমলের যে বেস এই 10 এটা দিতে হবে। এটা আমি না দিলে কি হবে এটা আমি বলি আপনাদের। আমি যদি এই সংখ্যাটার কথা বলি, আমি যদি পাশে 2 না দিই তাহলে এটা কার সংখ্যা, ডেসিমলের, বাইনারি নাকি অক্টা নাকি সেটা বোঝা যাবে না। কারণ হচ্ছে এই 1 আর 0 এই অঙ্কগুলো কিন্তু ডেসিমলেও আছে, বাইনারিতেও আছে, অক্টালেও আছে এবং হেক্সাতেও আছে। এখন আমি যদি বেসটা না দিই আসলে আমি বুঝতে পারবো এটা কোন সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপর সেম ভাবে অক্টাল থেকে নিয়ে গেলে তো আমরা মানগুলো লিখলাম, লেখার পর এইগুলো দিলাম পাওয়ার গুলো, তারপর এটা তাহলে 2 ইন্টু 8 স্কোয়ার হচ্ছে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। বাকিগুলো সেম ভাবে লিখতে হবে বাইনারির মতো। হেক্সার ক্ষেত্রেও সেম, 2 a 0 এটা লিখলাম। তো দশমিকের আগে এখানে 0 1 2 এভাবে পাওয়ার দিতে থাকবে, আর এখানে মাইনাস থেকে দিতে থাকবে। এবং যেহেতু আমরা হেক্সা থেকে যাচ্ছি এক্ষেত্রে হচ্ছে 16 16 সবগুলো দিতে হবে এখান থেকে। তো উত্তর লেখার ক্ষেত্রে 2 ইন্টু 16 স্কোয়ার ইন্টু 16। আমি চাইলে এখানে আপনারা চাইলে এটার জন্য একটা এক্সট্রা লাইন করতে পারেন এই এর জায়গায় 10 রাখার জন্য, অথবা চাইলে আপনারা এখানে সরাসরি 10 লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেল কিভাবে অন্য কোনো সংখ্যা থেকে ডেসিমাল আনতে হবে, যেটাকে আমরা পাওয়ার পদ্ধতি বলছি। এবার আমরা 3 নাম্বার নিয়মে আসি। 3 নাম্বার নিয়ম হচ্ছে বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এবং সরি বাইনারি থেকে এখন আমরা অক্টালে যাব এবং হেক্সাডেসিমালে যাব। আচ্ছা, আমরা দেখি বাইনারি থেকে অন্য কোনো সংখ্যায় যাওয়ার পদ্ধতি একদম সহজ। আমরা প্রথমে বাইনারি মানগুলো লিখব। এবার আমরা যদি অক্টালে নিয়ে যাই তাহলে বাইনারি মানগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অথবা দশমিকের আগের অংশগুলোতে ক্ষেত্রে ডান থেকে বামে, অর্থাৎ হচ্ছে এদিকে এইদিকে ডান থেকে বামে 3 বিট 3 বিট বা তিনটা তিনটা অঙ্ক আলাদা করে ফেলবো। তাহলে এখানে আমরা তিনটা তিনটা আলাদা করে ফেললাম। এবং ডান দিকের ক্ষেত্রে আমরা এখানে মানে হচ্ছে দশমিকের পরের অংশের ক্ষেত্রে বাম থেকে ডানে তিনটা তিনটা আলাদা করতে হয়। তার মানে এদিকে হচ্ছে ডান থেকে বামে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং দশমিকের ক্ষেত্রে হচ্ছে বাম থেকে ডানে। এবং এখানে যদি তিনটা সংখ্যা পাওয়া না যায়, যেমন ধরেন এখানের মধ্যে আমি পাইলাম এই তিনটা আমি করে ফেললাম, তাহলে এখানে আর সংখ্যা রয়ে গেল কয়টা, একটা। তো এটাকে তো আমাদেরকে 3 বিট করতে হবে, তার মানে যতগুলো শর্ট পড়বে ততগুলো এদিকে শূন্য, আর দশমিকের পরে শর্ট পড়লে ডান দিকে শূন্য। তাহলে যতগুলো অঙ্ক শর্ট পড়বে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে শূন্য দিতে হবে, এবং দশমিকের পরের অংশের ক্ষেত্রে ডান দিকে শূন্য দিতে হবে। অর্থাৎ এদিকে হলে এ পাশে এবং এদিকে হলে এ পাশে, এটা দেখেন আপনারা। তো এখানে আমরা তিনটা আলাদা করে নিলাম ডান থেকে বামে দশমিকের পর অংশের ক্ষেত্রে, তো এখানে একটা আলাদা করে গেল। তো এটার জন্য এটা তো একটা বিট, তার মানে আরো দুটো দরকার, এই জন্য আমরা দুটো শূন্য দিয়ে দিচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা শূন্যটা দিচ্ছি কোন দিকে, ডান দিকে। তাহলে যেগুলো শর্ট পড়বে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে, এবং দশমিকের পরের অংশের ক্ষেত্রে হচ্ছে ডান দিকে শূন্যগুলো দিতে হবে। আচ্ছা, এখানে লেখা আছে, যদিও আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো হেক্সাডেসিমাল গেলেও সেম, আমরা এখানে যে বাইনারি থেকে অক্টালে 3 বিট 3 বিট করলাম, তো হেক্সাডেসিমালে 4 বিট 4 বিট করতে হবে, এটাই হচ্ছে, আর কোনো পার্থক্য নাই। তারপর 4 বিট 4 বিট করে এবার হচ্ছে আমরা কি এখানে মানগুলো লিখতে হবে। মানগুলো কিভাবে লিখতে হবে, আমরা চাইলে 0 থেকে 15 পর্যন্ত ডেসিমাল সংখ্যার মানগুলো মনে রাখতে পারি, ডেসিমাল বাইনারি মানগুলো, অথবা মনে না রাখলেও সমস্যা নাই, এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। আমি একটা ভিডিওতে দেখিয়ে দিব ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই মানগুলো বের করতে হয়। আপনাদের
যদি মনে না থাকে তাহলে মুখস্থ করার দরকার নেই, আপনারা ক্যালকুলেটর দিয়ে এগুলো বের করতে পারবেন। আচ্ছা, তো এটাও সেম, আমরা চার বিট করে আলাদা করে দিচ্ছি। এখানে অলরেডি দুইটাই চার বিট করে আছে, আমাদেরকে এক্সট্রা করে কিছু যুক্ত করতে হয় নাই, জাস্ট মানগুলো আমরা লিখে দিচ্ছি ক্যালকুলেটর ইউজ করে। এটা গেল। এবার আসি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, মানে আরেকটা পদ্ধতি। অক্টাল থেকে আমরা বাইনারি নিয়ে যাব, হেক্সাডেসিমালে নিয়ে যাব। আচ্ছা, আমরা যেরকম বাইনারি থেকে অক্টাল করলাম, বাইনারি মানগুলোকে 3 বিট করে ফেললাম। একইভাবে অক্টাল থেকে যদি আমরা বাইনারি যাই, তাহলে অক্টালের মানটা 3 বিট বাইনারিতে লিখতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তো আমরা এদিক থেকে লিখে আসবো সবসময় দশমিকের আগের অংশটা। আমরা জানি 5-এর বাইনারি হচ্ছে 101, এটা 101 না, কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তো অলরেডি 3টা বিট আছে, আমাদেরকে এক্সট্রা করে কিছু অ্যাড করতে হচ্ছে না। 3-এর বাইনারি হচ্ছে 11, তাহলে আমরা এখানে 3-এর বাইনারি হচ্ছে 2টা বিট, তো একটা শর্ট করছে, এই জন্য বললাম যে এই যে দশমিকের আগের ক্ষেত্রে শূন্যটা বাম দিকে বসাইতে হবে। আচ্ছা, 2-এর বাইনারি হচ্ছে 10, তাহলে এখানে আমরা 2টা পেলাম, একটা শর্ট আছে, সেক্ষেত্রে এই বাম দিকে বসে যাবে। একইভাবে দশমিকের পরের ক্ষেত্রে 2-এর বাইনারি হচ্ছে 10, তাহলে এখানে পাইলাম 2টা বিট, তাহলে একটা শর্ট পড়ছে, একটা এখানে বসাই দিলাম। তার মানে আমরা এই বাইনারি মানটা পেয়ে গেলাম। তাহলে এটা হলো বাইনারি, অক্টাল থেকে বাইনারি। এবার অক্টাল থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাওয়া যায় না। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে হলে অক্টালের মানগুলো আগে বাইনারি বের করতে হবে, মানে আগে এই স্টেপটা করতে হবে। এই স্টেপটা করার পর আমাদের যে আগের একটা নিয়ম ছিল, এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল মানে 4 বিট করে আলাদা করতে হবে, ওই নিয়মটা করতে হবে, তখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাবে। তো আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা বাইনারি অক্টালগুলোর বাইনারি মানটা বের করলাম। বাইনারি মান বের করার পর ওই বাইনারি মানগুলোকে হেক্সাডেসিমালে নিয়ে গেলাম, মানে হচ্ছে 4 বিট করে এই আলাদা করে 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 ফেললাম, যেটা হচ্ছে আগের নিয়মের 2 নম্বরের স্টেপটা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে এগুলো ক্লিয়ার করার, অথবা যে বিষয়গুলো আপনারা বুঝছেন না সেটা আমি চেষ্টা করবো একটা পিডিএফ করে দেওয়ার জন্য ওই টপিকগুলো নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইভ চলাকালে কমেন্ট করলে আমি চেষ্টা করব এগুলোর রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে, যে লাইভ ক্লাসগুলো হয়ে থাকে। এরপর আসি আমাদের 5 নম্বর এবং শেষ নিয়মে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল। আমরা যেরকম বাইনারি মানগুলোকে একসাথে করার সময় বাইনারি মানটা 4 বিট আলাদা করে ফেলি, তো হেক্সাডেসিমাল ক্ষেত্রেও সেম, হেক্সাডেসিমাল মানগুলোকে 4 বিট বাইনারি মান করে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম, আমরা জানি 2-এর বাইনারি হচ্ছে 10, এখানে আমরা 2টা বিট পেয়েছি, তো আর 2টা বিটের শর্ট আছে, এই ক্ষেত্রে আমরা এই আগে 2টা বিট দিয়ে দিলাম। এর বাইনারি হচ্ছে 1010, এটা অলরেডি 4টা আছে, আর কিছু করতে হচ্ছে না। 1-এর বাইনারি হচ্ছে 1, এক্ষেত্রে 3টা শর্ট আছে, এই জন্য আমরা 3 শূন্য দিয়ে দিলাম। আবার 2-এর বাইনারি হচ্ছে 10, তো আরো 2টা শর্ট আছে, এই জন্য আমরা এই দিকে 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, দশমিকের আগের অংশের ক্ষেত্রে শূন্যগুলো দিতে হবে বাম পাশে, এবং দশমিকের পরের ক্ষেত্রে শূন্যগুলো দিতে হবে ডান পাশে। আচ্ছা, একইভাবে অক্টাল থেকে যেরকম হেক্সাডেসিমাল সরাসরি যাওয়া যায় না, হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে যাওয়া যায় না। তো হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিটা বের করতে হয়, এটার মতো অক্টালের মতোই। বাইনারি বের করার পর ওই বাইনারি মানগুলোকেই কোথায় দিতে হবে, অক্টালে, মানে হচ্ছে আগের নিয়মের, এই আগের নিয়মের যে বাইনারি থেকে অক্টালে নিয়ে যেতে হয় ওই নিয়মটা। তো আমি এখানে দেখি, প্রথমে আমরা হেক্সাডেসিমালের মানগুলোকে বাইনারি বের করলাম, অর্থাৎ এগুলো আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি। বি মানে হচ্ছে 11, 11 বাইনারি হচ্ছে অলরেডি 4টাই আছে, আর কিছু করতে হচ্ছে না। আচ্ছা, বাইনারি মানগুলো আমরা বের করলাম। বাইনারি মান বের করার পর ওই বাইনারি মানগুলোকে আমরা অক্টালে নিয়ে যাচ্ছি, অক্টাল মানে হচ্ছে 3 বিটের জন্য আমরা ওই বাইনারি মানগুলোকে 3 বিট করে ভাগ করে ফেলে ওই বাইনারির সমমানের যে মানগুলো সেটা লিখে ফেললাম। এটাও ক্যালকুলেটর দিয়েও লেখা যায়, অথবা আপনারা চাইলে এগুলো মনে রাখতে পারেন। 11 বাইনারি মান, এটার অক্টাল মান হচ্ছে 3, 101-এর হচ্ছে 5। এগুলো আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন, অথবা চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়, সমস্যা নেই। এগুলো আমি দেখাবো, আমি আরেকটা ভিডিওতে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই সংখ্যা পদ্ধতিগুলো পরিবর্তন করতে হয় সেটা দেখাবো। আশা করছি সংখ্যা পদ্ধতি আপনাদের ক্লিয়ার হয়েছে। কারো কোনো ডাউট থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি যোগ এবং পরিপূরকটা কভার করব। এই অধ্যায় থেকে মূলত দুইভাবে প্রশ্ন হয়, প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং পরিপূরক, এই দুইটা টপিক মিলে একটা সৃজনশীল হয়, এবং লজিক গেট এবং অন্যান্য যে ডিভাইসগুলো আছে, এনকোডার, ডিকোডার, এডার, এই টপিকগুলো নিয়ে একটা প্রশ্ন হয়। আমরা এই সংখ্যা পদ্ধতিতে 3টা ভিডিও করব, এবং 3টা ভিডিওতে এই পুরা অধ্যায়টা কভার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।